দেখতে দেখতে রিয়াদের বাড়িতে কথাদের একদিন পার হয়ে গেল। কথা, আকাশ আর আরশিরও রিয়ার কাজিনদের সাথে অনেক ভাব হয়ে গেছে। আজকে রিয়ার মেহেদি অনুষ্ঠান চলছে বাসায়। মেহেদি প্রোগ্রামটা রিয়াদের ড্রয়িং রুমেই করা হয়েছে। আজকে সবার ড্রেস কোড সবুজ রঙের। আরশি আর কথা আজকে একই রকমের থ্রি পিস পরেছে, আর আকাশ পরেছে সবুজ রঙের টি শার্ট সাথে কালো জিন্স। কথা আর রিয়ার একজন কাজিন রিয়ার দুই হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। এমন সময় বাসার মধ্যে প্রবেশ করে রূপ। রূপ একা নয়, সাথে রয়েছে সেদিনের সেই মেয়েটি, সাথে রয়েছে আরও একটি ছেলে। সে হচ্ছে রিয়াজ ভাইয়া। এ বাসে আসার পর রিয়াজ ভাইয়াকে আমি শুধু প্রথম দিনই দেখেছিলাম, তারপর আর দেখিনি। রিয়া ওদেরকে দেখেই রিয়াজ ভাইয়াকে গিয়ে জড়িয়ে ধরল আর মেয়েটিকে জিজ্ঞাসা করল, কেমন আছো প্রমি আপু? আর ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? ভালো। ভালো কিউটি পাই। তোমাকে আজকে খুব কিউট লাগছে। থ্যাঙ্কস আপি, তোমাকেও খুব সুন্দর লাগছে। আরশি রূপ ভাইয়াকে দেখে তার দিকে এগিয়ে গেল আর বলতে লাগলো, কেমন আছো ভাইয়া? ভালো। তুই কেমন আছিস? আর কথা কোথায়? এই আরু, কি? রূপ ভাইয়া তোকে আর কথাকে কিভাবে চিনে? আরে আমার বড় ভাই আমাকে চিনবে না তো কাকে চিনবে? আরশি তোর বোন লাগে রূপ? আরশি আর রিয়াজের ফ্রেন্ড এটা আমিও জানতাম না, আমি জেনেছি দুদিন আগে। সবাই একে অপরের সাথে কথা বলায় মেতে উঠেছে। তখনই রূপ ভাইয়া তাদের দিকে গিয়ে আসলো, তারপর বলতে শুরু করলো, কথা। জি ভাইয়া, বলো। কেমন আছিস? ভালো। আমাকে জিজ্ঞাসা করবি না যে আমি কেমন আছি? আপনার খারাপ থাকার কোনো কারণ তো আমি দেখছি না, আর তাই জিজ্ঞেস করে কি হবে বলেন? আমাদের কথা বলার মাঝেই প্রমি নামের মেয়েটা আমাদের দিকে এগিয়ে আসলো। এসে বলতে শুরু করলো, হাই কথা, কেমন আছো তুমি? জি, আমি ভালো আছি আপু। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো। তোমার সাথে তো আমার পরিচয় হয়নি, তো আমি আমার পরিচয় দিয়ে দিই কেমন? আমি হচ্ছি প্রমি খান। রিয়াজ আর আমি কাজিন, সাথে বেস্ট ফ্রেন্ডও। তোমার রূপ ভাইয়াও আমার বেস্ট ফ্রেন্ড হয়। আমরা তিনজনে প্রায় সমবয়সী, আর দেশের বাহিরেও আমরা তিনজন একসাথেই থাকতাম। ও আচ্ছা। তাদের কথা বলার মাঝে সেখানে আকাশ আসে, আর আকাশ এসেই কথাকে উদ্দেশ্য করে বলে, হ্যালো। বলো। তুই কিন্তু এখনো মেহেদি দিস নি। চল এখন আমি নিজে তোকে মেহেদি দিয়ে দেবো। আচ্ছা চলো। কথা আর আকাশ গিয়ে পাশাপাশি সোফার মধ্যে বসল। আকাশ কথার হাতে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিল। মেহেদি দেওয়া শেষে আরশি বলল, বা আকাশ, তুই তো খুব সুন্দর করে মেহেদি দিতে পারিস। এই কথা তো আমি আগে জানতাম না। আগে জানলে মেহেদি দেওয়ার জন্য সবসময় তোর কাছেই আসতাম। আসছে মা বাড়ির আবদার। তুমি আসলে আর আমি তোমাকে মেহেদি দিয়ে দেবো। আমি শুধু আলুকে মেহেদি দেবো, বুঝলি? লাগবে না আমাকে দিয়ে দেওয়া। হ্যাঁ, তুই তোর আলু পটল বেগুনকেই মেহেদি দিয়ে দে। থাম তোরা, আর আমি একটু রুমে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। রুমে যাবার জন্য সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হঠাৎই কথার মেহেদি দেওয়া হাতটি যেন কার পাঞ্জাবির উপরে পড়ল। মাথা তুলে তাকাতেই দেখে রূপ ভাইয়ার পাঞ্জাবিতে তারই হাত লেগেছে। এটা দেখে তিনি বলল, আরে কথা, একটু দেখে শুনে চল, দেখ আমার পুরো পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেল। কথা কিছু বলবে তার আগেই প্রমি নামের মেয়েটি বলতে শুরু করলো, কথা, একটু সাবধানে চলাফেরা করো। দেখো তোমার জন্য রূপের এত সুন্দর আর দামি পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই পাঞ্জাবিটা রূপের জন্য আমি পছন্দ করেছিলাম।
থাম প্রমি, অনেক বলে ফেলেছিস। আমার পাঞ্জাবি নষ্ট হয়েছে তাই না? তোর ড্রেস তো নষ্ট হয়নি। তো যা বলার আমি বলি, তুই চুপ থাকলে আমি খুশি হব। প্রমির কথা শুনে কেন জানি আমার অনেক কান্না পাচ্ছিল। তাই আমি রূপ ভাইয়াকে উদ্দেশ্য করে সরি ভাইয়া বলেই রুমে চলে আসি। ওপরে রুমে এসে ওয়াশরুমে গিয়ে সাথে সাথে মেহেন্দি ক্লিন করে ফেলি, কিন্তু যার রং হওয়ার তা এতক্ষণে ধরে গিয়েছে। আমি কান্না করতে করতে শাওয়ারের নিচে বসে পড়ি। প্রমি আপুর পছন্দ করা পাঞ্জাবি পরেছে রূপ ভাইয়া। পরবেই তো, ভালোবাসার মানুষ পছন্দ করে দিয়েছে, সে তো পরবেই। কিন্তু কেন জানি আমার অনেক কষ্ট হচ্ছিল, বুকের ভেতর কিছু হারিয়ে ফেলার ভয় হচ্ছিল। কিন্তু যা হারানোর আমি তো তা সেই 5 বছর আগেই হারিয়ে ফেলেছি। এটা ভেবেই নিজেই একা একা হাসতে লাগলো কথা। তারপর শাওয়ার অফ করে ড্রেস চেঞ্জ করে রুমের বাইরে আসলো কথা। কান্না করার ফলে তার প্রচুর মাথা ব্যথা করছিল, তাই একটা মেডিসিন খেয়ে শুয়ে পড়ল। কথা শুয়ে পড়ার পর কিছুক্ষণ পরই রূপ ঘরের মধ্যে প্রবেশ করল। এতক্ষণ বাইরে থেকে সে সব কিছুই লক্ষ্য করছিল, তাই কথা ঘুমিয়ে যাওয়ার পর রুমে ঢোকে। যেহেতু সবাই নিচে অনুষ্ঠানে রয়েছে, তো কারোরই এইদিকে আসার কথা নয়। রূপ গিয়ে কথার হাতটা দেখল। তার মেহেদি দেওয়া হাতে নিজের নামের প্রথম অক্ষর লিখে দিল। এই কারণে সে আসার সময় মেহেদি নিয়ে এসেছিল। তারপর মেহেদি শুকানোর পর সে ওটা ক্লিন করে দিয়ে চলে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে সবাই যে যার মতো কাজে লেগে পড়ল। সন্ধ্যার সময় হলুদের প্রোগ্রাম। কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করা হবে, তাই বাসায় এক প্রকার ঝামেলা নেই বললেই চলে। বাসার ছাদে সবাই যে যার ডান্স প্র্যাকটিস করছে। আমি ছাদে বসে সবাইকে দেখছিলাম। তখনই আমার নজর গেল আমার হাতের মেহেন্দির দিকে। সেখানে ছোট্ট করে একপাশে আর লেখা। লেখাটি এমনভাবে লিখেছে যে কেউ গভীরভাবে খেয়াল না করলে বুঝতেই পারবে না। এই কাজটি যে রূপ ভাইয়ার করা, এটা আমি বুঝতে পারলাম, কিন্তু এটা কেন করলো সে? প্রশ্নটা তো তাকেই করতে হবে। কিন্তু ভাইয়াকে এখন পাবো কোথায়? ভাইয়াকে খুঁজতে খুঁজতে নিচে চলে আসলাম, কিন্তু পাচ্ছিলাম না। পরে বাসার বাইরে বাগানের সাইডে আসতেই দেখলাম রূপ ভাইয়া আর প্রমি আপুকে। না, কথা আর দেখতে পারল না। চোখ বন্ধ করে চলে আসলো সেখান থেকে। চোখের দেখা সে কিছুতেই মেনে নিতে পারছে না। না না, এভাবে আর চলতে পারে না। কথা তো জানে রূপ ভাইয়া তার না, তাহলে কেন বারবার তার উপর দুর্বল হয়ে পড়ছে? না আর না, সামলে নেবে সে নিজেকে, শক্ত হতে হবে তাকে। বিকেল 4টের দিকে সবাই রেডি হওয়া শুরু করেছে। এখন সন্ধ্যা 7টা বাজে। বেশিরভাগ মানুষ চলে গিয়েছে। বাসায় আছি এখন আমরা 4 জন, আমি, রূপ ভাইয়া, রিয়াজ ভাইয়া আর রিয়া। পার্লারের মেয়েরা রিয়াকে শাড়ি পরিয়ে দিয়েছে। আমি বসে বসে সেটা দেখছি। এমন সময় দরজার বাইরে থেকে রিয়াজ ভাইয়া বলে উঠল, তোদের কি হয়েছে? ভাইয়া তোমরা দুজন গাড়িতে গিয়ে বসো, আমরা আসছি। আচ্ছা, জলদি আয়। বলে ভাইয়া চলে গেল। তারপর আমিও রিয়াকে ধরে ধরে নিচে নিয়ে গেলাম। গাড়িতে উঠে বসতেই গাড়ি চলতে শুরু করলো। আধা ঘন্টার মতো সময় লাগলো কমিউনিটি সেন্টারে পৌঁছাতে। সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। তারপর ভেতরে চলে গেলাম রিয়াকে নিয়ে। রিয়াকে স্টেজে বসিয়ে দিয়ে আমি নামতে যাব, ঠিক তখনই হঠাৎ শাড়িতে বেঁধে আমি পড়ে যেতে নিই, কিন্তু একজন আমাকে আগলে নিল। তাকিয়ে দেখি আকাশ আমাকে ধরেছে। তারপর আকাশ আমাকে ধরে সোজা দাঁড় করিয়ে দিয়ে বলতে থাকে, আলু, তুই সত্যি এখন পড়ে গিয়ে আলু হয়ে গেছিলি। ভাগ্যিস আমি ধরলাম, না হলে কি হতো? শাড়ি সামলাতে পারিস না তো না পড়লেই হতো। এখন থেকে সাবধানে হাঁটবি, আর বেশি ঘুরঘুর করার কোনো দরকার নেই। চুপচাপ বসে থাকবি এক জায়গায়, কখন জানি আবার পড়ে যাস। সবসময় তো আর আমি থাকবো না তোকে ধরার জন্য। হয়েছে হয়েছে, এখন থাম এবার। পড়ে যাইনি এতেই এত বকা দিচ্ছিস, আর পড়ে গেলে না জানি সত্যিই হয়তো আমাকে আলুর ভর্তা বানিয়ে দিতি। সে আর বলতে। আচ্ছা শোন, আন্টিরা এসেছে আর তারা তোকে খুঁজছে, আর সেও তাদের সঙ্গে দেখা করতে গেছে।
আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যাচ্ছি। কথা তারপর তার বাসার সবার কাছে চলে গেল। তাদের সাথে কথা বলা শেষে সে রিয়ার কাছে যেতে নেবে, তখনই দেখা হয় তার ভার্সিটির এক স্যারের সাথে। সে আর রায়ান ভাইয়া হচ্ছে বেস্ট ফ্রেন্ড। দুজনে একসাথেই টিচার হিসেবে জয়েন করেছে। ওনার নাম হচ্ছে আরিয়ান ইসলাম। তো তার সাথে কথা বলতে বলতে উনি আমাকে ওনার মেয়ের সাথেও পরিচয় করিয়ে দেয়। ওনার মা আমাকে আমার আম্মুর কথা জিজ্ঞেস করে। আমিও আমার আম্মুর সাথে ওনার মাকে পরিচয় করিয়ে দিই। তারপর আমি রিয়ার কাছে চলে যাই, আর উনিও রায়ান ভাইয়ার কাছে চলে যান। অন্যদিকে আরিয়ান স্যারের মা আর আমার মা কথা বলতে থাকে। কিছু সময়ের মধ্যেই তারা নানান রকমের গল্প করে ফেলে। এক পর্যায়ে আরিয়ান স্যারের মা বলে ওঠে, কিছু মনে না করলে আপা, আপনার কাছে আমি একটা প্রস্তাব দিতাম। জি আপু, বলো কিসের প্রস্তাব? তোমার মেয়ে কথা আছে না, আমার মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। তোমরা যদি রাজি থাকো তো আমি ওকে আমার ছেলের বউ করতে চাই। আপু, একমাত্র মেয়ে আমার কথা, এত তাড়াতাড়ি আমরা ওর বিয়ের ব্যাপারে ভাবছি না। যদি কখনো ভাবি তো আমরা আপনাকে অবশ্যই জানাবো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রূপ সব কথা হজম করছে। এই মহিলাকে দেখেই সে বুঝেছিল এ নিশ্চয়ই বিয়ের প্রস্তাবের কথা বলবে। সে নীলা চৌধুরীর পাশ থেকে উঠে চলে গেল। রিয়ার পাশে বসেছিলাম, এমন সময় একটা পিচ্চি মেয়ে এসে আমার কাছে আমাকে বলল আমাকে নাকি আমার মা ডাকছে, আমাকে সেন্টারের বাইরে যেতে বলেছে। চারিদিকে তাকিয়ে মাকে না দেখে আমিও বাইরে চলে গেলাম, কিন্তু বাইরে গিয়ে চারিদিকে খুঁজেও মাকে দেখতে পেলাম না, তাই ফেরত আসতে নেব। ঠিক তখনই রূপ ভাইয়া এসে আমাকে টেনে তার সাথে নিয়ে যায়। আরে আরে ভাইয়া, কি করছো তুমি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে, আমি কিন্তু এক্ষুনি চিৎকার করব। চিৎকার করবি? আচ্ছা কর, কিন্তু কেউ তো চিৎকার শুনতে পাবে না, কারণ ভিতরে যে জোরে গান পাচ্ছে, আর কেউ এই সময় বাইরেও নেই। আমাকে এখানে কেন নিয়ে আসলে? কথা ছিল কিছু। সেটা তো ভেতরেই বলা যেত, শুধু শুধু এখানে আসার তো কোনো প্রয়োজন ছিল না। ভেতরে চলো, ভেতরে গিয়েই কথা বলবো। না, ভিতরে বলা যাবে না, এখানেই বলবো আমি। আচ্ছা বলো, কি বলবে তাড়াতাড়ি বলো। কেন এত তাড়া কিসের তোর ভিতরে যাওয়ার জন্য? আরে রিয়াকে বলে আসিনি আমি, ও হয়তো খুঁজবে আমাকে। কথা? বলো। আরে তুই কি বুঝিস না যে আমি তোকে ভালোবাসি? দেখো ভাইয়া, আমার কিন্তু ফান করার এখন একদম মুড নেই। সিরিয়াসলি বলো কি বলবে, না হলে আমি যাচ্ছি। আমি সিরিয়াস কথা বলছি, সত্যি আমি তোকে ভালোবাসি। বাস, অনেক হয়েছে ভাইয়া, অনেক সহ্য করেছি আমি, আর সহ্য করতে পারবো না আমি এসব। আচ্ছা, ভালোবাসো আমাকে তাই তো? এটাই তো বলতে গিয়েছিলে। তাহলে কেন কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? কোথায় ছিল তখন এই ভালোবাসা তোমার? ভালোবাসি ভালোবাসি বলে আমি যখন কাছে যেতাম, কোথায় ছিলে তখন তুমি? দেখ কথা, আমি চাইলেও তোকে তখন সব কিছু বলতে পারতাম না, কারণ আমি কথা দিয়েছিলাম সবাইকে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত কখনো তোর কাছে ভালোবাসার দাবি নিয়ে আসবো না। তাই তোকে এক প্রকার ইগনোর করে চলতাম। ওখানে যাওয়ার পরও সবার সাথে কথা বললেও তোর সাথে কথা বলতাম না, কারণ কথা বললেই মন বলবে দেশে তোর কাছে ফিরে আসতে। হাসালেন মিস্টার রূপ চৌধুরী। আপনি ভাবছেন আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি সব জানি। শুধু এইটুকু জানি না যে আমার সাথে আপনার ভালোবাসার এই মিথ্যে অভিনয় কেন করছেন। কি বলছিস কথা? ভালোবাসার মিথ্যে অভিনয়? আমি সত্যি তোকে ভালোবাসি। প্লিজ ভাইয়া থামুন এবার। যে মানুষটা বিদেশে যাওয়ার মাত্র 1 মাস পর কল করলে তার প্রেমিকা কল রিসিভ করে, আর আমাকে প্রশ্ন করে যে আমি কেন তাদের মধ্যে বাধা হতে যাচ্ছি, কি যোগ্যতা আছে আমার রূপ চৌধুরীর পাশে দাঁড়ানোর? আমি শুধু তার জীবনের একটা উটকো ঝামেলা। সেই মানুষটা অবশ্যই আমাকে ভালোবাসতে পারে না, কখনোই পারে না। আর হ্যাঁ, শুনে রাখুন, ঘৃণা করি আমি আপনাকে। আমার মনে আপনার জন্য
একটাই অনুভূতি আছে, আর সেটা হচ্ছে ঘৃণার অনুভূতি। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। বলেই কথা রূপকে পাশ কাটিয়ে ভিতরে চলে গেল। আর রূপ সেখানে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করতে লাগলো কথায় সব কি বলে গেল। রূপের কিছু বোধগম্য হচ্ছে না। কথার কথাগুলো যদি সত্যি হয় তাহলে অনেক বড় একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেছে তাদের মধ্যে। অন্যদিকে কথা চলে যাওয়ার সাথে সাথেই আরেকজন আড়াল থেকে বেরিয়ে আসলো। তার মুখে ফুটে উঠেছে বিজয়ের হাসি। সে একা একাই বলতে থাকে, হ্যাঁ পেরেছি আমি। আজকে আমি সফল। কথা আর রূপ আলাদা হয়ে গিয়েছে। মিস্টার রূপ চৌধুরী, এখন দেখেন কেমন লাগে। ভালোবাসার মানুষকে হারানোর কষ্টটা আপনিও একটু ভোগ করে দেখেন। অনুষ্ঠান শেষ হতে 12টা বেজে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই শুয়ে পড়ে। সবাই ক্লান্ত, আবার কালকে বিয়ে। সকাল থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান।